আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হয়েছে, এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বললেন ডাক্তার শফিকুর রহমান। তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তিতে এই লড়াইও বিজয় আসবে। কোন রাজনৈতিক দলের পিআর পদ্ধতি বোঝা না বোঝার অজুহাতে মৌলিক সংস্কার আটকে থাকবে না, কক্সবাজার ও বান্দরবানের পথসভায় বললেন নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টা ঘোষিত টাইম ফ্রেমে জাতীয় নির্বাচন, জানালেন প্রেস সচিব শফিকুল আলম। ভোট নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। এবং শেখ হাসিনা গত 15 বছর লুটপাট ও মানুষের ভোটাধিকার হরণ করে জনগণের রোষানলে পড়ে দেশ থেকে পালিয়েছে, মন্তব্য ডক্টর বদিউল আলম মজুমদারের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হয়েছে, এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। জাতীয় সমাবেশে এমন ঘোষণা দিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তিতে সেই লড়াইয়েও বিজয় আসবে। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির। বক্তব্য দিতে গিয়ে কয়েকবার বসে পড়েন তিনি, পরে বসেই বক্তব্য শেষ করেন ডাক্তার শফিকুর রহমান। আপনাদের সবকিছু দেখার সঙ্গে স্থান পরিবর্তন করবেন না, সবাই জায়গায় থাকেন, সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন। আপনারা নিজ নিজ জায়গায় থাকুন। প্রয়োজনীয় দিক আমি বলি আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ বিজয় লাভ করব। জামাতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি? তার প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন যার যে জায়গায়। আপনাদের সবকিছু দেখার সঙ্গে স্থান পরিবর্তন করবেন না, সবাই জায়গায় থাকেন। সম্মানিত ভাইয়েরা, আপনারা শান্ত থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের রসের মেহমানিতে সদরে মাহদিল মুহতারাম আমির জামাত ও চিরাই সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ তাআলার মেহেরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে, তাহলে 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা, শাপলা গণহত্যা, সারা দেশের গণহত্যা, পিলখানার গণহত্যা, 24-এর গণহত্যা, এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না। এর আগে জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি, জুলাই গণহত্যার বিচার এবং নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ 7 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। সেখানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। সমাবেশ মঞ্চে যোগ দেন বিভিন্ন ইসলামী দলের নেতারাও। এদিকে জামায়াতের
জাতীয় সমাবেশকে কেন্দ্র করে ভোর থেকেই ঢল নামে মানুষের। সমাবেশ শুরুর অনেক আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের এলাকা। খায়রুল ইসলামকে সাথে নিয়ে ইয়াসিন রানা রিপোর্ট। নারায়ে তাকবীর ধ্বনিতে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান সহ আশেপাশের এলাকা। সারা দেশ থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে ঢাকায় সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। দুপুর 2টায় সমাবেশ শুরু হলেও রাত থেকেই মাঠে অবস্থান করছেন জামায়াতের নেতাকর্মীরা। ফজরের পরেই কানায় কানায় পূর্ণ হয় মাঠ। নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, দলীয় প্রতীক, দাড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট, পাঞ্জাবি পরে সমাবেশে যোগ দেন। কোরআনের পাখি বাংলাদেশের মানুষের নয়নের মনে আল্লামা সাঈদীকে মেডিকেল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছেন। সকাল 10টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। দলের বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী ইসলামী সঙ্গীত পরিবেশন করেন। দিন এসেছে, দিন বদলে। দুপুর 2টায় শুরু হয় মূল সমাবেশ। মঞ্চে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। এই নতুন স্বপ্ন হচ্ছে ফ্যাসিবাদের কবর রচনার স্বপ্ন। 53 বছরের মধ্যে এদেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু ফ্যাসিজম থেকে এই দেশ ও জাতি মুক্তি পায় না। এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না। অন্য যে কোনো দেশের নামের কোন আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেয়া যাবে না। নির্বাচনের পূর্বেই মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। এই গণ অভ্যুত্থানে আমাদের অংশীজনেরা মজলুম রাজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে এই সমাবেশ করছে জামাত। শহীদ অধ্যাপক গোলাম আজম, আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ফ্যাসিবাদী আওয়ামী শক্তি তাদের ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদকে চিরস্থায়ী করার জন্য পথের কাঁটা মনে করে শতাব্দীর জঘন্যতম নাটক সাজিয়ে মিথ্যাচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। নির্বাচনে যদি কোন ধরনের পক্ষপাতিত্বের চেষ্টা করা হয়, জুলাই বিপ্লবীরা এর প্রতিশোধ নেবে। একটি রাজনৈতিক দল জুলাই গণ অভ্যুত্থানকে সনদ এবং ঘোষণাপত্রে স্বাক্ষরের ব্যাপারে বিরূপ মন্তব্য করছেন, এটি গ্রহণযোগ্য হতে পারে না। অবিলম্বে সরকারকে সংবিধানে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করার জন্য অবিলম্বে জুলাই সনদে সংস্কারের মাধ্যমে এই পদ্ধতি অনুসরণ করে নির্বাচনের ব্যবস্থার ঘোষণা প্রদান করতে হবে। বাংলাদেশে কোন নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেব না। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। কোন রাজনৈতিক দলের পিআর পদ্ধতি বোঝা না বোঝার অজুহাতে মৌলিক সংস্কার আটকে থাকবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশে আর কোন গডফাদারের উত্থান হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। দেশ করতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে কক্সবাজার ও বান্দরবানে পথসভায় এসব কথা বলেন তিনি। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। এনসিপির জুলাই পদযাত্রা এখন চট্টগ্রাম বিভাগে। সকালে কক্সবাজারে পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা একটা গডফাদার ছিল, তার আন্ডারে ছোট ছোট গডফাদার ছিল পুরো বাংলাদেশ জুড়ে। মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, এই সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল, কক্সবাজারে গডফাদার ছিল। শেখ হাসিনার গডফাদার, তার আন্ডারে ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশ জুড়ে ছিল। আমরা সেই গডফাদার তন্ত্র ব্যবস্থার বিলোপ ঘটিয়েছি। আমরা নতুন কোন গডফাদারের আবির্ভাব হতে দেব না। নাহিদ ইসলাম বলেন, এ মাসেই জুলাই ঘোষণাপত্র হতে হবে। সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। কোন দল এটি ঠেকিয়ে রাখতে পারবে না। কে পিআর বুঝে, কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চ
উচ্চকক্ষে পিয়ার হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নোবেল পুরস্কারের আশায় সেফ এক্সিট নিশ্চিত না করেই শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল। নোবেলের লোভে খুনি শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের তখন আশ্রয় দিয়েছিল। কোন সেফ এক্সিট নিশ্চিত না করে রোহিঙ্গাদের ভবিষ্যৎকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আমাদের অতি দ্রুত কক্সবাজারের জীববৈচিত্র্য এবং পরিবেশ বাঁচাতে হলে আমাদের এই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে। দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম জারা। পরে এনসিপি নেতারা পথসভা করেন পাহাড়ি জেলা বান্দরবানে। কেন্দ্রীয় নেতাদের সাথে অংশ নেয় স্থানীয় কর্মী সমর্থকরা। জুলাই বিপ্লবে সামনের সারিতে থাকা ছাত্রনেতা ও পেশাজীবীদের নেতৃত্বে গড়ে তোলা রাজনৈতিক দল এনসিপি এরই মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগ ও ঢাকা বিভাগের একাংশে পথসভা করেছে। চট্টগ্রামের পর সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বাকি জেলাগুলোতেও পথসভা করবে তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ল অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা জানান। প্রেস সচিব এ সময় বলেন, নির্বাচনের জন্য যে পরিবেশ প্রয়োজন সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন বিষয়ে প্রেস সচিব বলেন, বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে এবং সবাই খুব আন্তরিকতার সাথেই বিষয়টি আলোচনা করছেন। কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। নির্বাচন ভালো হবে, নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং লেভেল প্লেইং ফিল্ড থাকবে সবার জন্য। যে কোনো ক্যান্ডিডেট বলতে পারবেন না যে না তার প্রতি অন্যায় করা হচ্ছে বা তাকে তার যেই ফিল্ডটার লেভেল নাই সে এই পরিবেশ পাচ্ছেন না। আমরা পরিবেশ নিশ্চিত করব, খুব সুন্দর পরিবেশে ইলেকশন হবে। যারা আওয়ামী লীগ আর বিএনপিকে এক করতে চায় তারাই ষড়যন্ত্রকারী। তারা ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন পিছিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম। শুক্রবার সন্ধ্যায় নওগাঁর মান্দা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সম্মেলনে কাউন্সিলরদের ঐকমত্যের ভিত্তিতে এম এ মতিনকে সভাপতি ও শফিকুল ইসলাম বাবুল চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অনেকে আজকে আওয়ামী লীগ আর বিএনপির সাথে একাকার করতে চান, মিলাতে চান। বিএনপি আর আওয়ামী লীগ এক না। যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে সেখানে বিএনপি সফল হয়েছে। সারা দেশে বিভিন্ন জায়গায় অরাজকতার সৃষ্টি করে তারা প্রমাণ করতে চাচ্ছে এই দেশে নির্বাচনের পরিবেশ নাই। এই সরকার নির্বাচন করার মতো ক্ষমতা নাই, এটাই তারা আজকে প্রমাণ করতে চায়। এটা একটা ষড়যন্ত্র। নির্বাচন যত দ্রুত হবে দেশের জন্য তত মঙ্গল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নির্বাচনের কথা উল্লেখ করে দুলু বলেন, বিএনপির পক্ষ থেকে বারবার নির্বাচনের কথা বলা হচ্ছে, কিন্তু নির্বাচনের কথা বললেই বিএনপিকে অনেকেই কটাক্ষ করেছেন। দুপুরে নাটোরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন সহ জেলা বিএনপি ও জাসাস নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আমাদের নেতা বলেছে, এদেশের মানুষ যদি বিএনপিকে 300 সিটের মধ্যে যদি 250 সিটের ভোট দিয়ে নির্বাচিত করেন, তারেক রহমান বলেছে তারপরও উনি সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন।
শেখ হাসিনা গত 15 বছর লুটপাট ও মানুষের ভোটাধিকার হরণ করে জনগণের রোষানলে পড়ে দেশ থেকে পালিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুজন সম্পাদক ড বদিউল আলম মজুমদার। বরিশাল বিডিএস মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা বিষয়ক সংলাপে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা। একই সাথে যেসব নিয়ম ও পদ্ধতি শেখ হাসিনাকে দানবে পরিণত করেছিল সেগুলো সংস্কার করা। এজন্য সরকার 11টি সংস্কার কমিশন গঠন করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের একটা দায়িত্ব হলো যে একটা নির্বাচন করা, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা। একই সাথে যেই সব নিয়ম পদ্ধতি প্রতিষ্ঠান শেখ হাসিনা দানবে পরিণত করেছে সেগুলোর সংস্কার করা। এই জন্য সরকার 11টি সংস্কার কমিশন করেছে। রাজনৈতিক দলের পাশাপাশি সকল নাগরিকদের মতামত জাতীয় সনদে প্রতিফলিত হয়, যার মাধ্যমে আমাদের যেন একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটে। তার মানে একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়। গোপালগঞ্জে চলমান কারফিউ শিথিল করা হয়েছে। ভোর 6টা থেকে কারফিউ শিথিল হওয়ায় পরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে। গোপালগঞ্জ থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার পরিবহন ছেড়ে যেতে দেখা গেছে। রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাফেরা বেড়েছে। নিয়ন্ত্রণে রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে অব্যাহত রয়েছে গ্রেফতার অভিযান, তবে গ্রেফতারের সঠিক সংখ্যা জানা যায়নি। গ্রেফতার আতঙ্কে জেলার বেশিরভাগ এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রংপুরে মানববন্ধন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সকালে রংপুর প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি পালিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জেলা কমিটির সদস্য সচিব আনিসুর রহমান লাকু, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার জেলা আহ্বায়ক নুরুজ্জামান মালিক ও জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহসভাপতি মমতাজ বেগম রানী। ময়মনসিংহে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে জাসাস মহানগর শাখা। দুপুরে নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকুন্দ ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী বক্তব্য রাখেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অশালীন মন্তব্য ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট AK মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ ও সাবেক সভাপতি সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। কুড়িগ্রাম স্বাধীনতার বিজয় স্তম্ভ সংলগ্ন মাঠে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের ফলক উন্মোচন করা হয়েছে। সকালে স্মৃতি স্তম্ভের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। পুলিশ সুপার মাহফুজুর রহমান 6 শহীদ পরিবারের সদস্য, জুলাই আগস্ট আন্দোলনে অংশ নেয়া জুলাই যোদ্ধা ও রাজনৈতিক দলের নেতা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। গণপূর্ত বিভাগ কুড়িগ্রাম এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। হবিগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলায় এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড ফরিদুর রহমান। এ সময় 18 জন শহীদের নামে 18টি গাছ লাগানো হয়। হবিগঞ্জের পুলিশ সুপার ANM সাজিদুর রহমান ও জেলা পরিষদের প্রধান নির্বাহী নুরুল ইসলাম সহ অন্যান্যরা সময় উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে 13 শহীদের নামে মুক্তির সোপানে 13টি বৃক্ষ রোপণ করা হয়েছে। জেলা প্রশাসন ও বন বিভাগের ব্যবস্থাপনায় এসব বৃক্ষ রোপণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ 13 শহীদ পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। কিশোরগঞ্জে বৃক্ষরোপণ ও দর্শন প্রতিবন্ধের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সকালে সদর উপজেলা প্রাঙ্গণে এই কর্মসূচিতে জেলা প্রশাসক ফৌজিয়া খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাছারুল ইসলাম উপস্থিত ছিলেন। চলতি বর্ষা মৌসুমে নড়াইল জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ক্যাম্পাসে 2000 তাল গাছ এবং 18,000 নারিকেল চারা সহ বিভিন্ন জাতের ফলদ গাছ রোপণ করা হচ্ছে।
নড়াইল সরকারি মৎস্য বীজ উৎপাদন কেন্দ্রের ক্যাম্পাসে তালগাছ ও নারিকেল চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক জসিম উদ্দিন ও জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামানের সময় উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ধারণে চট্টগ্রামে অনুষ্ঠিত হল 24 রঙের শীর্ষক গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে এই প্রতিযোগিতা। এতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। চট্টগ্রাম জেলা প্রশাসন জানায়, সরকারি সিটি কলেজ গেট, চট্টগ্রাম কলেজ গেট, টাইগার পাস পুলিশ বক্স, সার্কিট হাউস ও চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ গেট এই 5টি জোনে ভাগ করে এসব এলাকা ও এর আশপাশের দেয়ালে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী বার্তা ও গণ আন্দোলনের চিত্র ফুটিয়ে তোলেন। রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনা ও চ্যালেঞ্জ, সচেতনতা ও সম্পৃক্ততা বিষয়ক সেমিনার। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব বলেন, বাংলাদেশের একক সত্তার অংশ এই বিপুল সম্ভাবনাময় ভূমিকে রক্ষা, সংরক্ষণ ও সংহতির প্রয়োজনে আমাদের পদক্ষেপ নিতে হবে। পার্বত্য ভূমি নিয়ে ষড়যন্ত্রের শেষ নেই। এক এক সময়ে এক এক প্রচারণা ডালপালা ছড়াতে দেখা যায়। দেশের প্রতি ইঞ্চি জমি সুরক্ষায় জাতীয় পর্যায়ে ঐক্য ও সংহতি গড়ে তোলার কোনো বিকল্প নেই। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক ও গবেষক সর্দার আব্দুর রহমান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাবির সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর শাহাদাত হোসেন মন্ডল, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর নাইম আশফাক চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক প্রফেসর ডক্টর শাহাব ইনাম খান। নরসিংদী মদনগঞ্জ সড়কের দুই পাশে ময়লা আবর্জনার স্তূপে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। নিয়মিতভাবে সড়কের পাশে ময়লা ফেলার ফলে একদিকে যেমন পরিবেশ ভয়ঙ্করভাবে দূষিত হচ্ছে, অন্যদিকে দ্রুত নষ্ট হচ্ছে পিচ ঢালা রাস্তাও। বাড়ছে দুর্ঘটনা, বাড়ছে মানুষের দুর্ভোগ। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, রাস্তার পাশে থাকা জমি অবৈধভাবে দখল করে তৈরি করা হচ্ছে অস্থায়ী ময়লার ভাগাড়। দীর্ঘ কয়েক বছর ধরে সব আবর্জনা অপসারণ না করায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে দুর্গন্ধ আর নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, এ বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জের বরুন্দ্র অঞ্চল নাচলে ড্রাগন ফল চাষ করে লাভের মুখ দেখছেন কৃষি উদ্যোক্তা রুবেল হক। 2 বিঘা জমিতে ড্রাগন চাষ করেছেন এই উদ্যোক্তা। তার বাগানে এখন শোভা পাচ্ছে লাল রঙের ড্রাগন ফল। চলছে ফল সংগ্রহ ও বিক্রি। তার এই সাফল্য দেখে স্থানীয় অনেকেই এখন ড্রাগন চাষ শুরু করেছেন। চাঁপাইনবাবগঞ্জে ড্রাগন চাষ বৃদ্ধিতে কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 'ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ। গাজীপুরের নন্দনকানন নুহাসপল্লীতে লেখককে স্মরণ করলেন তার পরিবারের স্বজন ও শুভানুধ্যায়ীরা। এ সময় লেখকের আত্মার শান্তি কামনায় কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 2012 সালে 19 জুলাই ক্যান্সার আক্রান্ত হয়ে নিউ ইয়র্কের একটি হাসপাতালে মারা যান নন্দিত এই কথা সাহিত্যিক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।